দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরের যে বিনিয়োগ পরিস্থিতি, সে বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট নাসিরউদ্দিন চৌধুরী। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা যদি শুরুতে এইভাবে যেতে চাই যে একটা পরিসংখ্যান দিয়ে যেতে চাই যে 2022-23 অর্থ বছরের চেয়ে 2023-24 অর্থ বছরের যে বিনিয়োগের যে পরিস্থিতি চট্টগ্রাম অঞ্চলে, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের যে হিসাব সেটা হচ্ছে যে আগের বছরের তুলনায় পরের বছর প্রায় 40% বিনিয়োগ কমেছে। আপনি একজন উদ্যোক্তা বা এই অঞ্চলের একজন বড় আপনি ব্যবসায়ী হিসেবে বা শিল্পোদ্যোক্তা হিসেবে আপনার দৃষ্টিতে জানতে চাই যে আসলে কেন এই বিনিয়োগটা কমছে এই অঞ্চলে, অথচ বাংলাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে চট্টগ্রাম। আপনাকে ধন্যবাদ। মূলত বিনিয়োগ বিষয়টা নির্ভর করছে, এটা কিছুটা ভৌগোলিক অবস্থানগত কারণ থাকে, কিছুটা বিনিয়োগ উপযোগী পরিবেশের বিষয় আছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রাম কিন্তু বিনিয়োগ উপযোগী একটা জায়গা। বিশেষ করে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটা শহর হওয়ার কারণে চট্টগ্রামের জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি। আনফর্চুনেটলি এটা আমরা ধরে রাখতে পারছি না। ধরে রাখতে না পারার বেসিক বিষয় যেটি, সেটি আমার বিবেচনায় বিগত দিনগুলোতে চট্টগ্রামের যে সম্ভাবনার জায়গাটা ছিল, সেই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য কম্প্রিহেন্সিভ কোনো প্রোগ্রাম নীতি নির্ধারক মহল থেকে ওভাবে নেওয়া হয়নি। আউটস্কার্টে যে বিনিয়োগের জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো নিয়ে পরিকল্পিত শিল্পাঞ্চল করার জন্য কোনো পরিকল্পনা, সে দৃশ্য তো ছিল না। এই সব কারণেই মূলত ধারাবাহিকভাবে বিনিয়োগ নিরুৎসাহী হচ্ছিল চট্টগ্রামে নিরুৎসাহী হওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে এখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো চট্টগ্রাম বিমুখ অনেকটা। গত 5-7-10 বছর ধরে চট্টগ্রামের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা নিয়েই কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো চলছিল। ব্যাংকিং ব্যবস্থাটা চট্টগ্রামের বিনিয়োগকারী, এক সময় চট্টগ্রাম বিনিয়োগকারীর ঘরে এসে ঢাকা থেকে ব্যাংকাররা এসে বসতো, তারা বিনিয়োগ প্রস্তাবনাগুলো নিয়ে কথা বলতো। এখন ঠিক উল্টো চিত্র, যে চট্টগ্রামের কোনো বিনিয়োগকারী ঢাকায় গেলেও কিন্তু তারা সে অর্থে ফাইন্যান্স করতে চাইতো না। 2-4টা ইনসিডেন্ট হতেই পারে, ওগুলোকেই যদি সাধারণভাবে সব বিনিয়োগকারীর ক্ষেত্রে একই চিন্তা করে যদি তাদেরকে ফাইন্যান্স করতে নিরুৎসাহী হয় কোনো ব্যাংক, তাহলে তো বিনিয়োগ কোত্থেকে হবে? বিনিয়োগ না হওয়ার পেছনে এটিও একটা বড় কারণ। আমলাতান্ত্রিক ইস্যুগুলো তো আছেই, যে একজন বিনিয়োগকারী ধাপে ধাপে অনেক ধরনের কাঠখড় পুড়িয়ে তাকে বিনিয়োগ করে সেখান থেকে সে প্রফিট করে ব্যাংকের ফান্ড রিটার্ন করবে। এই পরিবেশটা, এই লাইনটা কিন্তু খুবই সহজ না। অনেক কঠিন রাস্তা পাড়ি দিতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেল করে। 2-4টা প্রপোজাল তো ফেল করবেই, কয়েকটা ফান্ড তো ফেল করেছে, ইতিমধ্যেই করেছে। তো এটার পেছনে আসলে যতক্ষণ পর্যন্ত বিনিয়োগ কম্প্রিহেন্সিভ প্রোগ্রামে বিনিয়োগটা করা না হবে, একটা বিনিয়োগকারী বিনিয়োগ করতে যেয়ে যদি প্রত্যেক জায়গায় বাধার মাঝে পড়ে, ইলেকট্রিক বিল ইস্যু আছে, হুট করে বাড়িয়ে ফেলতেছে ইলেকট্রিক বিল। আমি বিনিয়োগ করছি একটা কস্টকে বেস করে, দেখা যায় 2-4 বছরের মধ্যেই ইলেকট্রিক বিল বাড়ানো হচ্ছে, আমার গ্যাসের বিলগুলো বাড়ানো হচ্ছে, আমার শ্রমিকদের মজুরি বাড়িয়ে ফেলতে হচ্ছে, এবং বিভিন্নভাবে মাঝে মধ্যে খুব দ্রুত তেলের দামের বাড়ানোর পাশাপাশি আমার কস্ট সবগুলোতে এফেক্ট করে, ট্রান্সপোর্ট কস্ট থেকে আরম্ভ করে সব জায়গায় এফেক্ট করে। তো সেসব কারণে আমাদের এই বিষয়গুলো আনফরসিন, এগুলো নিয়ে আমরা কোনো কনসিডারেশনই রাখি না যে আমার আগামী 2 বছর পরে আমার কস্টটা বেড়ে যাবে এভাবে। তো এই ধরনের কোনো স্টেবল কোনো পলিসি আসলে নাই যে একজন বিনিয়োগকারী
বলতে পারবে যে 2 বছর পর সে বিজনেসটা থেকে প্রফিট আর্ন করতে পারবে, বা একটা ব্রেক ইভেনে যে যাবে, থার্ড ইয়ারে যে প্রফিট আর্ন করবে, এইভাবে যে একটা মানে প্ল্যান আছে, সেই প্ল্যানটা কার্যকর করতে পারে না। মানে বিশেষভাবে পলিসিগুলো কনসিস্টেন্ট না হওয়ার কারণে মূলত এই ধরনের একটা সিচুয়েশন তৈরি একটা বিষয় হচ্ছে যে আমরা পরিসংখ্যানগত যদি বলি, সেটা হচ্ছে যে ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট সেটা যেমন কমেছে, পাশাপাশি আমরা গত কয়েক বছর ধরে আরেকটা খুব নেতিবাচক চিত্র দেখলাম, সেটা হচ্ছে যে ফরেন ইনভেস্টও খুব ওরকম না। অথচ এক সময় এই যে চট্টগ্রাম ইপিজেড কেন্দ্রিক বা বিভিন্ন জায়গা কেন্দ্রিক চট্টগ্রামে যে যে হারে যে মানে ফরেন ইনভেস্ট হতো, সেটা আসলে কেন কমে গেল আপনার কি মনে হয়? একইভাবে বিদেশি বিনিয়োগটাও নির্ভর করছে, যেমন সিইপিজেড একটা ভালো ইন্ডাস্ট্রিয়াল জোন, সেই সিইপিজেড কে ঘিরেই কিন্তু বিদেশি বিনিয়োগগুলো আকৃষ্ট হয়েছে এবং ভালো ভালো বিনিয়োগ কিন্তু সিইপিজেড কে ঘিরে এসছে। পরবর্তীতে সিইপিজেড এর ক্যাপাসিটি তো অ্যাবজর্ব হয়ে গেছে, আরেকটা সিইপিজেড তো হয়নি, সেকেন্ড একটা প্রজেক্ট হতে পারতো যে ফরেন ইনভেস্টরদের জন্য পরিকল্পনা নিয়ে সেকেন্ড একটা ইপিজেড এর পরিকল্পনা থাকতে পারতো। কারণ বিদেশিরা যখন বিনিয়োগ করতে আসে তারা সিকিউরিটিটা খোঁজে, তারা একটা পরিবেশটা খোঁজে। তো সেই ধরনের পরিবেশ ভালো একটা জায়গা দিতে গেলে কিন্তু একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে একটা বিনিয়োগ মানে বিদেশিরা সবসময় চায়। তো সে জায়গা চিন্তা করলে কিন্তু সিপিজেড এর পরে ওভাবে বিদেশি বিনিয়োগ ইনভাইট করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য সে ধরনের আর শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। এবং বিদেশি বিনিয়োগকারীরা সবসময় চায় দেশে একটা সার্বিক অর্থে বিনিয়োগ উপযোগী একটা পরিবেশ যেন সার্বক্ষণিকভাবে থাকে, এই ধরনের একটা পরিস্থিতি চায়। শ্রমিকদের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, তারপর দেশের সার্বিক পরিস্থিতিটা সবসময় স্থিতিশীল অবস্থায় থাকবে, তারপর বিনিয়োগ করে যেন সে নিরাপদে এখান থেকে ফান্ডগুলো নিতে পারে, সে ব্যাপারেও নিশ্চয়তা চাইবে। তো সব জায়গাগুলো কিন্তু বছরের পর বছর ধরে বাংলাদেশের চট্টগ্রামের বিনিয়োগগুলো তাকে সেভাবে আসলে আকর্ষণ আর করতে পারেনি। কিন্তু বছর যেমন ইয়ং ওয়ান পৃথিবীব্যাপী যে বিনিয়োগ করেছে বাংলাদেশে তার সর্বোত্তম বিনিয়োগ, এটি কেন হয়েছে? একমাত্র সিইপিজেড এর কারণে হয়েছে। তারপরে কোরিয়ান ইপিজেড তাকে যে একটা দেয়া হলো, একটা মানে বিনিয়োগ করার জন্য একটা এক্সক্লুসিভ এরিয়াই দিয়ে দেওয়া হয়েছে, যদিও সেখানে আশানুরূপ বিনিয়োগ হয়নি। তো আমার মনে হয় বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ, বিশেষ করে বিদেশিদের আর ডোমেস্টিক বিনিয়োগ দুটো তো ডিফারেন্ট জিনিস। আমি ডোমেস্টিক বিনিয়োগকারী হিসেবে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি যে কোনো জায়গায় একটা শিল্প করতে পারি, তো বিদেশিরা তো সেই জিনিসটা পারবে না। তো সেই জন্য মনে হয় এক্সক্লুসিভ একটা ফরেন ইনভেস্টার্স জোন যদি করা হতো এবং তাদেরকে সেভাবে ইনভাইট করে যদি প্লট দেওয়া যেত, তাহলে মনে হয় আমার বিদেশি বিনিয়োগ এভাবে নেতিবাচক ধারায় যেত না। নিশ্চয় আপনার সঙ্গে আরো আলোচনা করবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবে একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট নাসিরউদ্দিন চৌধুরী। আমরা এই যে সার্বিকভাবে বিনিয়োগের কথা বলছি, কিন্তু আমরা দেখলাম যে চট্টগ্রামের মিরেশ্বরে বাংলাদেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন করা হয়েছে, সেখানে যে হারে বিনিয়োগের আশা করা হয়েছিল সেটাও আমরা আসলে দেখিনি। এটার কি কারণ? যেহেতু ওখানে আপনি একজন শিল্প উদ্যোক্তা হিসেবে আমরা জানি যে বিশেষ করে গার্মেন্টস পল্লী করার জন্য সেখানে প্রায় 500 একরের মতো জায়গাও দেওয়া হয়েছিল, কিন্তু একটি সেখানে কারখানা গড়ে ওঠেনি। এই মানে সংকটগুলো কোথায় আসলে সেখানে? ইকোনমিক জোনটা এটা প্রাইভেট সেক্টরের জন্য একটা দীর্ঘমেয়াদে একটা ভালো পরিকল্পনা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইকোনমিক জোনগুলোতে কেন গত 5-7 বছরেও আশানুরূপ বিনিয়োগ হয়নি, সেটির মূল কারণটি হচ্ছে যে কোনো বিনিয়োগে মানে শ্রমিক হচ্ছে মেজর একটা মানে কম্পোনেন্ট। এখানে মিরেশ্বরেতে কিন্তু সেভাবে মানে লেবার বেসটা গড়ে উঠে নাই। তো এখন প্রচুর শ্রমিক যোগান যতক্ষণ না আসবে ততক্ষণ কেউ তো আর 200 কোটি টাকা বিনিয়োগ করতে যাবে না।
যখনই যে কোনো বিনিয়োগ করতে যায় তার সব উপাদানগুলো সিকিউরড আছে কিনা সেটা দেখবে। আমার মনে হয় মিরেশ্বরের ইকোনমিক জোনটা দীর্ঘমেয়াদে নিশ্চয়ই এটা সফল কাম হবে, যেহেতু এটা চট্টগ্রাম বন্দর থেকে 2 ঘন্টার মধ্যেই মালামাল ওখানে পৌঁছে যাবে। ইনফ্রাস্ট্রাকচারটাও ঠিক সেভাবে পরিকল্পনায় আছে। এখন যেটা বেসিক সমস্যা সেখানে আপাতত যেটা আছে পানির সংকট আছে, কিছু পানির সমস্যার জন্য খুব বেশি ভেতরের দিকে কনস্ট্রাকশন করতে পারছে না, এবং বড় সংকট যেটা সেটি হচ্ছে দক্ষ শ্রমিকের একটা অভাব ওখানে আছে। এখন এটার জন্য যদি অথরিটি ট্রেনিং সেন্টারগুলো করে আশেপাশে, এখন ধরেন অঞ্চলটিকে ঘিরে এত বড় অর্থনৈতিক অঞ্চল, এটা বিশাল, কিন্তু বাংলাদেশের যে কয়টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনায় সরকার ছিল তার মাঝে বৃহত্তম অঞ্চল হচ্ছে মিরেশ্বরের শিল্পাঞ্চলটা। সেটাকে ঘিরে এখন দক্ষ শ্রমিক যোগান দেওয়ার জন্য যদি প্রশিক্ষণ কেন্দ্রগুলো করা যায়, একটা অথরিটি যদি একটা প্রোগ্রাম করে অনগ্রসর এলাকাগুলো থেকে বেকার ছেলেবেলেরা আছে, ইভেন লেখাপড়া করেও কিন্তু অনেক ছেলে মেয়ে বেকার, এই হিল ট্র্যাক থেকে ছেলে মেয়ে এগুলো পিক করতে ওদেরকে প্রয়োজনে 2-4 মাসের জন্য ফান্ডিং করে খাওয়া দাওয়া খাওয়াইয়া তাদের রেসিডেন্স ব্যবস্থা করে তাদেরকে যদি দক্ষ করে যদি শিল্পে যোগান দিতে পারে, তাহলে আগামী 5 বছরের মধ্যে সেটা দাঁড়িয়ে যাবে। হয়তো লক্ষ লক্ষ শ্রমিক, প্রশিক্ষিত শ্রমিক ওখানে কাজ পাবে, কিন্তু সে ধরনের পরিকল্পনা মানে গুছানো কোনো পরিকল্পনা অথরিটির আছে বলে মনে হয় না। একজন বিনিয়োগকারী, তাকে বিনিয়োগের একটা প্রেশার নিতে হবে, একই সাথে আবার শ্রমিক ট্রেনিং সেন্টার চালিয়ে শ্রমিক নেয়া, এগুলো আসলে কোনোভাবেই সম্ভব না। এই শ্রমিক যোগান দেওয়ার ক্ষেত্রে ইনহাউস যেমন একজন বিনিয়োগকারী নিজেও যোগানের চেষ্টা করবে, একই সাথে সরকারি ওই অথরিটিও যদি একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করে ওখানে প্রতি বছর কয়েক হাজার করে শ্রমিককে ট্রেন করে যদি ফ্যাক্টরিগুলোতে সাপ্লাই করতে পারে, তাহলে আমার মনে হয় শ্রমিকের অভাব যেটি আছে, যে শ্রমিকের অভাবের কারণে কিন্তু বিনিয়োগ ওখানে হচ্ছে না, তো সেই শ্রমিকের অভাব কিন্তু গুছাতে হবে, আদারওয়াইজ ওখানে আসলে বিনিয়োগের কোনো সম্ভাবনা নেই। মানে শ্রম নির্ভর শিল্প হচ্ছে, যেমন ধরেন গার্মেন্ট শিল্প শ্রম নির্ভর শিল্প, টেক্সটাইলে শ্রম নির্ভর শিল্প, এখন স্পিনিং মিলে শ্রম নির্ভর, এই ব্যাপক ভিত্তিক শ্রমিক যদি মিরেশ্বরের এলাকার শ্রমিকগুলোকেও তো মানে বেকার মানুষগুলোকেও তো ট্রেন করতে হবে, তো ট্রেনের জন্য ইনস্টিটিউশনাল কোনো প্রোগ্রাম সরকারিভাবেও নেই, এবং কোনো বেসরকারি উদ্যোক্তাও এসে এখানে যে একটা শিল্পাঞ্চলকে ঘিরে যে এখানে প্রচুর সম্ভাবনা কর্মসংস্থানের, সীতাকুণ্ড, কুমিরা, মিরেশ্বরায়, ওই বেল্টার বেকার যুবক তরুণ ছেলে মেয়েকে কালেক্ট করে তাদেরকে যদি 2-4 মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা, শুধু সরকার একা পারবে না আসলে, এখানে বেসরকারি কিছু উদ্যোক্তাও এগিয়ে আসতে হবে। এখন যার 200-500 কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনা আছে, সে ছোট্ট কয়েকটা ট্রেনিং সেন্টার তার জন্যে করাটা খুব, 2-4 বছর পরে সে বিনিয়োগে যাবে, তার ওখানে ধরেন বড় একটা শিল্প প্লট আছে, ওখানে সে বিনিয়োগ করবে 2-4 বছর পরে, তো 2-4 বছর পরে তার শ্রমিকগুলো আসবে কোত্থেকে, তাকেও তো এখানে কন্ট্রিবিউট করতে হবে, তাকেও তো একটা পরিকল্পনায় আনতে হবে। আমার মনে হয় সেটি এখন খুবই জরুরি। আমরা তো শুধু এই যে ইকোনমিক জোন নিয়ে কথা বলছি, কিন্তু যেমন আগের সরকারের আমলে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে চট্টগ্রামে, বলা হয়েছিল যে এই মেগা প্রকল্পগুলো ঘিরেই আসলে ব্যাপক বিনিয়োগ হবে, যেমন টানেল কিংবা মাতার বাড়িতে যে ডিপ সি পোর্ট হচ্ছে বা সেখানে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এরকম আরো অনেকগুলো মেগা প্রকল্প চট্টগ্রাম অঞ্চলে বাস্তবায়ন হচ্ছে, সেগুলোকে ঘিরেও তো আমরা চোখে পড়ার মতো কোনো বিনিয়োগ দেখিনি। এটাও একটা বড় বিষয় আসলে, মেগা প্রকল্পগুলো যখন নেওয়া হয় তখন বিনিয়োগ, মেগা প্রকল্প বাস্তবায়ন পরবর্তী সময়টাকে অ্যাড্রেস করা হয়নি। যেমন ধরেন টানেলের মতো একটা প্রজেক্ট যখন করা হয়, আমরা সুন্দর সুন্দর স্বপ্নের কথা কিন্তু বলেছি, আমরা সুন্দর সুন্দর পরিকল্পনার কথা, 1 সিটি 2 টাউন, ওপারে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, প্রচুর ইন্ডাস্ট্রি হবে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, এগুলো আমরা কথার কথা বলতাম, কিন্তু কার্যত এই যে প্রকল্পটি বাস্তবায়নের পরবর্তী ওই জায়গায় যে একই সাথে মেগা প্রকল্প এই টানেল হচ্ছে, একই সাথে ওই পারে তো শিল্পগুলো ওভাবে তৈরি হচ্ছিল না, ওখানে তো আমার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করার জন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলগুলো তৈরি করা হয়নি, যে কারণে আজকে টানেলটাও তো আসলে আন্ডার ইউটিলাইজড, এটা ইউজ হচ্ছে না, এটার যে অপারেটিং খরচটাও আজকে উঠছে না। হঠাৎ করে 2-4টা গাড়ি চলে, এখানে তো গাড়ির লাইন থাকার কথা, হতো কখন যদি ওখানে কয়েকশো ইন্ডাস্ট্রি হয়ে যেত,
এবং পরিকল্পনার মধ্যে আন্ডার কনস্ট্রাকশনও যদি 200-400 স্থাপনা থাকতো, ওখানে যদি কয়েকটা বিল্ডিং কোম্পানি বিল্ডার থাকতো, যেহেতু ওখানে শত শত বিল্ডিং করছে চিটং শহর থেকে ওখানে যে অবস্থান করছে, এবং ওখানে ভালো ভালো ইন্ডাস্ট্রি করার জন্য প্রচুর জায়গাও ছিল। তো সেখানে কিন্তু পরিকল্পিত শিল্পাঞ্চল করে যদি 20-50টি ফ্যাক্টরি করার মতো শিল্প প্লট বরাদ্দ দেওয়া যেত, তাহলে কিছু কিছু বিনিয়োগকারী ওখানে যেত। কারণ যেহেতু টানেল মানে কি, কানেক্টিভিটি তৈরি হচ্ছে। তো এই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য ওই পার্ককে নিয়ে খুব সুপরিকল্পিত কম্প্রিহেন্সিভ কোনো প্রোগ্রাম ছিল না। আসলে না ছিল বেসরকারি খাত থেকে, আমাদের মধ্যেও সে পরিকল্পনা ছিল না, সরকারি মহল থেকেও সে পরিকল্পনা ছিল না, যে কারণে কিন্তু আজকে টানেলের মতো এত বড় ব্যয়বহুল একটি মেগা প্রকল্প অপারেশনাল কস্টটাও তুলতে পারছে না, পরে লোন শোধ তো পরের কথা, মানে সুফলটাই আমরা তুলতে পারি, সুফলটা আমরা তুলতে পারি। আপনার সঙ্গে আরো আলোচনা হবে, আমরা আরো একটা বিরতি নিব। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবে একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পোদ্যোক্তা নাসিরউদ্দিন চৌধুরী। আমরা যে বিভিন্ন জায়গায় বিনিয়োগের কথা বলছি, কিন্তু চট্টগ্রাম আসলে যাকে ঘিরে সেই বন্দরে আসলে আমরা সেভাবে আশানুরূপ কোনো বিনিয়োগ, বিশেষ করে বিদেশি বিনিয়োগ নিয়ে নানা কথা হচ্ছে। এখন আবার নতুন করে সেখানে বিদেশি বিনিয়োগ হবে এমন কথা ওঠার পরে নানা ধরনের আলোচনাও হচ্ছে। আপনি একজন উদ্যোক্তা হিসেবে, বা যেহেতু আপনি বন্দরের একটা বড় স্টেক হোল্ডার, এই হিসেবে আপনার দৃষ্টিতে সেখানকার বিনিয়োগ নিয়ে একটু জানতে চাই। চট্টগ্রাম বন্দর কিন্তু বাংলাদেশের টোটাল ইকোনমির লাইফলাইন তো চিটাগং পোর্ট। চিটাগং পোর্টের ক্যাপাসিটি বিল্ডিংয়ের সাথে কারোরই কোনো দ্বিমত নাই, এবং বিজনেস যেভাবে গ্রো করছে বাংলাদেশের ইকোনমিতে প্রতি বছর কিন্তু 10-12% বিজনেস গ্রোথ হচ্ছে, ইম্পোর্টও বাড়ছে, এক্সপোর্টও বাড়ছে। কিন্তু চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটির জায়গার গ্রোথটা কিন্তু সেই অর্থে হচ্ছে না। তো সেই গ্রোথটা করতে গেলে নতুন নতুন বন্দর লাগবে, নতুন নতুন টার্মিনাল লাগবে, নতুন নতুন ইকুইপমেন্ট লাগবে। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দর করার জন্য একটা পরিকল্পনা থাকতে হবে। এতে করে শুধু ডোমেস্টিক বিনিয়োগ দিয়ে এটা কোনোভাবেই সম্ভব না। আমি এক অর্থে ওয়ার্ল্ড ক্লাস বন্দর চাই, আবার বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করব, স্লোগান দেব বিদেশি বিনিয়োগ চাই না। এটি একটি স্ববিরোধী কাজ। এই কাজগুলোর জন্যই কিন্তু আমরা এত পিছিয়ে আছি। এই বাধার জায়গাগুলো কিন্তু আজকে হয়নি, বছরের পর বছর দেখছি যখনই বিদেশি বিনিয়োগের প্রশ্ন চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়ে বিগত দিনে ভালো ভালো ইনভেস্টর এসে চট্টগ্রাম এয়ারপোর্টকে বিশ্বমানের এয়ারপোর্ট করার জন্য কিন্তু বিনিয়োগ প্রস্তাব এসেছিল, তখনও এক ধরনের বাধা তৈরি করা হয়েছে। যখনই বিদেশি বিনিয়োগ আসার প্রশ্ন আসে তখন এক শ্রেণী বাধা তৈরি করে। এই বাধা তৈরিটা কিন্তু চট্টগ্রাম পিছিয়ে যাওয়ার জন্য একটা বড় কারণ। আর চট্টগ্রাম বন্দরেও আজকে যে প্রস্তাবগুলো আসছে, ডিপি ওয়ার্ল্ডের মতো বিনিয়োগকারী চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চাই, আজকেও বাধার কথা আসছে। এখন কথা হচ্ছে, এ ধরনের বাধা তৈরি করতে গেলে তো কোনো বিনিয়োগকারী উৎসাহী হবে না। সে এখানে $বিলিয়ন বিনিয়োগ করতে আসবে আর কোনো জায়গা থেকে বাধা আসবে, তাহলে তো বিনিয়োগকারী কোনোভাবে আসবে না। সে তো আসবে এখানে আসলে একটা আমার চিটাগং পোর্ট যেভাবে ক্যাপাসিটি বিল্ডিং হবে, একই সাথে তারও তো ইন্টারেস্টে থাকতে হবে। তার ইন্টারেস্টে কোনো রকমের ব্যাঘাত ঘটলে, তার পুঁজিটা কোনো রকমের বিপদে থাকলে, ঝুঁকির মধ্যে থাকলে তো কোনো বিনিয়োগকারী উৎসাহী হবে না। অতএব আমার মনে হয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক মানে সম্প্রসারণটা এখন সময়ের দাবি। বে টার্মিনাল যদি আগামী 4 বছরের মধ্যে অপারেশনে যেতে না পারে, তাহলে চট্টগ্রাম বন্দর মুখ থুবড়ে পড়বে। চট্টগ্রাম 4 বছরের মধ্যে যে বিজনেস বাড়বে, বাংলাদেশের ইকোনমি যেভাবে সাইজটা বাড়বে, ইম্পোর্ট এক্সপোর্টের যে ভলিউমগুলো বাড়বে, এক্সিস্টিং পোর্ট তো কোনোভাবে এটা ডিল করতে পারবে না, কোনোভাবে হ্যান্ডেল করতে পারবে না। অতএব বে টার্মিনাল নিয়ে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতেই পারে না। ডিপি ওয়ার্ল্ড আসুক আর যেই আসুক, এই জায়গাগুলোকে আসলে কঠোরভাবে অ্যাড্রেস করতে হবে। আর ধরেন বিদেশি বিনিয়োগকারী যদি আসে, ওরা চাইবে তো সিঙ্গাপুরের সাথে তুলনা করবে। আর আমার ডোমেস্টিক বিনিয়োগকারীর সে আর্থিক সামর্থ্য নাই, সে ভিশনও হয়তো থাকবে না। অতএব আমরা একটা সিঙ্গাপুরের বন্দরের কাছাকাছি যেতে গেলে তো আমরা বিদেশি অপারেটরদেরকে আনতে হবে, তার সাথে ডোমেস্টিক কিছু বিনিয়োগকারী তার সাথে কম্পিটিশনে থাকবে। এতে করে হবে কি, বন্দর ব্যবহারকারী আমরা যারা আছি তারা একটু উন্নত মানের সার্ভিসটা পাবো,
কারণ বিদেশি অপারেটর আর লোকাল অপারেটর যখন সার্ভিস দেবে, লোকাল অপারেটর বিদেশি অপারেটর চাইতে নিম্নমানের সার্ভিস দিলে তো আমি ব্যবহারকারী হিসেবে ওর কাছে যাব না। তো সেক্ষেত্রে আমার মনে হয় বিদেশি বিনিয়োগকারীটা আসা খুবই জরুরি, এবং বিদেশি বিনিয়োগকারী আর লোকাল অপারেটর যখন একসাথে কাজ করবে তখন ট্যারিফের জায়গাটাও কিন্তু রিজনেবল হবে। এখন মনোপলি থাকাতে হচ্ছে কি সার্ভিসটা হচ্ছে দুর্বল, আবার ট্যারিফটাও বেশি, এতে করে কস্ট অফ ডুইং বিজনেসটাও আমাদের বেড়ে যায়। নিশ্চয়ই। আমরা আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা বিনিয়োগ নিয়ে কথা বলছি নানাভাবে, আপনারাও বলছেন এবং বর্তমান সরকারও বলছে যে বিনিয়োগকে উৎসাহিত করার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে যদি বিনিয়োগ বাড়াতে হয় আসলে আপনার কোন কোন জায়গায় আসলে নজর দেওয়া দরকার বলে আমার তো মনে হয় বর্তমানে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সংস্কারের একটা কথা আসছে, যে সংস্কার একটা সংস্কারের হাওয়া চলছে, কিন্তু যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আমরা সংস্কারের কথা বলি, অথচ বিনিয়োগ আর কর্মসংস্থান এই দুটো কিন্তু পাশাপাশি, এবং ইকোনমির লাইফলাইন হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হচ্ছে না, আমার বেকারত্ব বাড়ছে। অতএব বিনিয়োগকে নিয়ে সংস্কার কিভাবে করা যায় এইটা মনে হয় এখন অর্থনীতির ক্ষেত্রে খুবই জরুরি বিষয়। তো বিনিয়োগ সংস্কারের প্রশ্ন আসলে বিনিয়োগকারীর বাধার জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ওগুলোকে অ্যাড্রেস করতে হবে, সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে টেবিল টকে যেতে হবে, নীতি নির্ধারকরা তাদের সাথে বসতে হবে, কোন কোন জায়গায় বাধা তৈরি হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। আসলে ব্যাপক ভিত্তিক বিনিয়োগকারী ব্যবসায়ীদের সাথে এখন তো ধরেন কোনো ট্রেড বোর্ডই কাজ করছে না, এখন ট্রেড বোর্ডগুলোতে তো সরকারি কর্মচারীরা কর্মকর্তারা এসে বসে আছে, যাদের বিজনেস কোনো আইডিয়া থাকার কথাও না। আজকাল যারা ব্যবসা করে তারাই তো ট্রেড বোর্ডই চালায়, তারা তো চালাতে পারছে না। অতএব এখন বিনিয়োগ সংস্কার হবে কোত্থেকে? এই সংস্কারের কথা বলার মানুষটাও তো এখন নেই। তো এই জন্য আমার মনে হয় অর্থনীতি নিয়ে যারা কাজ করছেন সরকারে, তারা মনে হয় জরুরি ভিত্তিতে দেশের সকল ব্যবসায়ী বিনিয়োগকারীদের সাথে বসে তাদের মানে সমস্যার জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করে একটা যুগ উপযোগী সংস্কার প্রস্তাব আনা হয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ বিনিয়োগটা অনেক বেশি সিকিউরড হবে, অনেক বেশি নিরাপদ হবে, সম্ভাব্য বিনিয়োগকারীদের উৎসাহ অনেক বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।